আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জ্যামিতির ফ্রি ক্লাসের পঞ্চম দিনে উপস্থিত হয়েছি। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম ক্লাসে উপস্থিত হয়েছি। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা এবং সাথে ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবেন। আলহামদুলিল্লাহ আমরা 4টা ক্লাস শেষ করে ফেলছি। আজকে পঞ্চম ক্লাস। আমি ক্লাস শেষ করলেও আপনারা অনেকেই করতে পারেন নাই। তো যারা ক্লাসগুলো মিস করেছেন আমাদের পেজের ভিডিও অপশন থেকে করে নেবেন। শেয়ার করে ডান লেখেন। আর কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো। কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানান। শুরু করে দিবি ইনশাল্লাহ। ক্লিয়ার আছে? ওকে, যারা সব ক্লাস করছেন ভালো কথা। একটু আমরা 1 মিনিট অপেক্ষা করি, এখনই শুরু করে দিব। আমি সব জায়গায় একটু লিঙ্কগুলো শেয়ার করে দেই যাতে সবাই যুক্ত হতে পারে। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। আর যারা ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন। ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের বলেন। যারা সব ক্লাস করছেন ভালো কথা। এটা চতুর্ভুজ পর্ব 1 হবে, 2 না। এটা হবে চতুর্ভুজ পর্ব 1। চতুর্ভুজের 3টা ক্লাস হবে। চতুর্ভুজ হচ্ছে বড় একটা চ্যাপ্টার, এর হচ্ছে 3টা ক্লাস হবে, বুঝতে পারছেন? চতুর্ভুজের কয়টা ক্লাস হবে? 3টা। তো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আয়তক্ষেত্র শিখব। প্রথম ক্লাস নিয়েছি আমরা কিসের? রেখা, কোণ। তারপর ত্রিভুজের 3টা ক্লাস হয়েছে। ত্রিভুজের ওকে, সবাইকে লিঙ্কটা দেওয়া হয়েছে, শুরু করে দেই।
আচ্ছা, এখানে আমরা কিন্তু পেড বেসে যেভাবে পড়াই আপনাদের কিন্তু সেভাবে পড়াইতেছি, বুঝতে পারছেন? পেড বেসে যেভাবে পড়াই আপনাদের একইভাবে পড়ানোর চেষ্টা করতেছি। তাও উপস্থিতি কম বা রেসপন্স কম, তবে ইনশাল্লাহ ক্লাসগুলো চালাইয়া যাওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি? উপস্থিতি কত হইল? মাত্র এই কয়জন নিয়ে কিভাবে ক্লাস নেব বলেন? ক্যামেরা ঠিক আছে? ওকে। তো প্রথমেই আমাদের চতুর্ভুজের বেসিকটা জানতে হবে। আসলে বেসিক না জানলে হবে না। চতুর্ভুজ আসলে কি? চতুর মানে কি? চার, ভুজ মানে বাহু। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রটাকে আমরা চতুর্ভুজ বলবো। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ হইতে হবে। যেমন এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র, এটা একটা চতুর্ভুজ। বর্গক্ষেত্র, এটা একটা চতুর্ভুজ। রম্বস, এটা একটা চতুর্ভুজ। সামন্তরিক, এটা একটা চতুর্ভুজ। ট্রাপিজিয়াম, এটা একটা চতুর্ভুজ। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র, এটাই হলো চতুর্ভুজ। ঠিক আছে? অনেক সময় ঘুড়ির আঁকা যায়। যাই হোক, মোটামুটি আমাদের সিলেবাসে এগুলোই লাগে। চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র। এটা হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। আয়তক্ষেত্র হলো যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি। বর্গক্ষেত্র হলো চারটা বাহু সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি। রম্বস হলো চারটা বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না। সামান্তরিক হলো বিপরীত বাহু সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি না। ট্রাপিজিয়াম হলো দুইটা বাহু সমান্তরাল, দুইটা অসমান্তরাল। এরূপ চিত্রকে আমরা বলি ট্রাপিজিয়াম। তো এগুলো তো সংক্ষেপে বললাম, সামনে এগুলার বিস্তর আলোচনা আসলে আছে। তো যাই হোক, ফার্স্টে আমরা সিম্পলি জাস্ট চতুর্ভুজ কাকে বলে ডেফিনেশনটা দেখলাম, যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রই হলো চতুর্ভুজ। যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামুদ্রিক, ট্রাপিজিয়াম, এগুলো সম্পর্কে জানবো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। মানে আয়তক্ষেত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা পড়বেন আয়তক্ষেত্রটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা জাস্ট বেসিকটা জানলাম। এবারে আমাদের ক্লাসটা শুরুই হবে বেসিক থেকে, সবসময় বেসিক থেকে। এবার আমরা আয়তক্ষেত্রের কিছু বেসিক বিষয় জানবো। যেমন কর্ণ, ডায়াগোনাল আসলে কি? চতুর্ভুজ আমরা আঁকি, যে কোনো চতুর্ভুজ, একটা আয়তক্ষেত্র আঁকলাম বা বর্গক্ষেত্র যাই বলেন, এটা আয়তক্ষেত্র, এটা চতুর্ভুজ আর কি। চতুর্ভুজের কর্ণ কি? কর্ণ কাকে বলে? কর্ণ হলো বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখা। কি বলছি? বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখা। এখানে
এইটা একটা কোণা, এটা একটা কোণা, এই বিপরীতে এটা আছে, তাহলে এই কোণা দুইটা আমরা যদি যোগ করে দেই, এটা একটা ডায়াগোনাল হয়ে গেল। আবার এই দুইটা যোগ করলো, এই দুটো যদি যোগ করেন ডায়াগোনাল, তাহলে বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে আমরা কর্ণ বলি। এই যে এখানে একটা কোণা আছে, এখানে একটা বিপরীত আছে, এটা যোগ করলে কর্ণ পাবো, এখানে আছে এখানে একটা যোগ করলে কর্ণ পাবো। ঠিক আছে, এরপর আরেকটা বিষয় আমরা সবাই জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ধরেন আমি একটা চতুর্ভুজ করলাম, ধরেন সাপোজ বর্গক্ষেত্র, এই যে এটা যদি 90 হয়, এটাও 90, এটাও 90, তাহলে 4টা 90 মিলে কত হয়? 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখান থেকে দুইটা বিষয় আমরা জানলাম, কর্ণ কাকে বলে আর হচ্ছে আপনার কোণের যে বিষয়টা, এটা জানলাম। ঠিক আছে, ওকে। এরপরে চলে যাব আয়তক্ষেত্রে, চলে যাব আমরা, আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস আয়তক্ষেত্র, সেখানে চলে যাব। এই বন্ধু বুঝতে পারছেন? এই বেসিকটা তো বুঝতে পারছেন আশা করি। আয়তক্ষেত্র ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে আয়তক্ষেত্র থেকে মানে এমন কোনো পরীক্ষা নাই যে প্রশ্ন আসে না, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। চতুর্ভুজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চতুর্ভুজ হচ্ছে আয়তক্ষেত্র। আজকে শুধু আয়তক্ষেত্রের সম্পর্কে জানবো, আয়তক্ষেত্রের ম্যাথই করবো। ওকে, চলেন শুরু করি। আয়তক্ষেত্র আসলে কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে। আচ্ছা দেখেন, এই বাহু, এই বাহু আর এই বাহু দুইটা সমান হবে এবং সমান্তরাল মানে কি? এটা কোনো মিলিত হবে না। সমান্তরাল মানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অসীম পথে যাবে, মিলিত হবে না। আবার এই বাহু আর এই বাহু সমান হবে, এটাকে আমরা বলি কি? আয়তক্ষেত্র। তাহলে বিপরীত বাহুগুলো সমান আবার সমান্তরাল, আর কোণগুলো সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। এরূপ যদি চিত্রটা হয় তাহলে তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। এবার আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লাগবে। ধরেন এটা যদি আমরা এ ধরি, এটাও হবে এ, এটা যদি বি ধরি, এটাও হবে বি, মানে এই দুইটা সমান হবে, এই দুইটা সমান হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে। এটা আমাদের সবারই মুখস্থ করতে হবে, এটা জানা লাগবে। এ গুণন বি বর্গ একক। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বললে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলেই পেয়ে যাব। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের পরিসীমা। আমি পরিসীমার বিষয়টা ত্রিভুজের ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি, আয়তক্ষেত্রটা বের করছি, ওইরকম বুঝাইছে আর কি। তো আজকে আমরা আবার দেখাবো যে পরিসীমা জিনিসটা আমরা কখনোই সূত্র মুখস্থ করব না, মানে মুখস্থ করলেও বুঝে বুঝে করবো, যাতে পরীক্ষায় ভুলে গেলেও পারি। মানে যে কোনো বহুভুজের, সেটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, যে কোনো বহুভুজের পরিসীমা হলো বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল, মানে বাহুর যোগফল। এইটা মনে রাখবেন। যেমন এই আয়তক্ষেত্রের পরিসীমা ধরেন আমি জানি না, সাপোজ, তাহলে আমি কি করবো? 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিব। 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করেন, এ যোগ বি, এ যোগ বি, মানে 4টা বাহু আছে, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। 4টা যোগ করলে কত হয়? এখানে এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, 2 যদি কমন নেন তাহলে a প্লাস বি। তাহলে আপনি বাংলা যদি লেখেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই যে এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেটা আপনার মুখস্থ করেন কোনো সমস্যা নাই, বাট বুঝে মুখস্থ করবেন, কারণ পরীক্ষায় ভুল হইতে পারে, ভুলে যেতে পারেন। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার হবে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমরা আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য দেখবো একটু পরে, আবার রিপিট করে আসি। আয়তক্ষেত্র কাকে বলে দেখাইছি, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এগুলো ভালো করে শিখে রাখেন, সামনে ম্যাথ করাবো তখন কাজে লাগবে। ঠিক আছে, এবার আমি চলে যাবো আয়তক্ষেত্রের কর্ণতে। তো এটা আমরা আয়তক্ষেত্র যদি অঙ্কন করি, আয়তক্ষেত্রের কর্ণ কি ছিল? বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখা। এই কোণা আর এই কোণা যোগ করলে কর্ণ হয়ে যাবে। এখন আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সূত্র হলো দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন বলতে পারেন যে ভাই কেন? আচ্ছা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ বি, তো এটাও মুখস্থ করা লাগে না। বলতে পারেন যে ভাই কিভাবে? আপনি যদি যখন একটা কর্ণ আঁকছেন, এখানে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজ যখন তৈরি হয়েছে, তাহলে এই বাহুটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা বের করতে পারি না আমরা পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে। এটা কি হবে? এটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলতে পারেন যে কিভাবে ভাই? আমরা যদি সূত্র ব্যবহার করি, অতিভুজ বের করার সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্যটা আছে না, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখানে লম্ব আর ভূমির মান বসাই দিলে এটা চলে আসবে। তাহলে আমরা এভাবে করে কর্ণের
দৈর্ঘ্য বের করাটা শিখলাম। এখন আসলে সূত্রটা আমরা যদি লিখে ফেলি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা সবাই মুখস্থ করেন, আমরা মুখস্থ করছি ধরেন, কিন্তু এটা বুঝে মুখস্থ করতে হবে। যেটা এই জিনিসটা যে কর্ণের দৈর্ঘ্য যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার কিভাবে কেমনে আসলো, এই যেটা যখন ত্রিভুজ চিন্তা করবেন, হ্যাঁ এটা আমি আরো যদি একটু সুন্দর করে এই পাশে চিত্রটা আঁকাই, এটা যদি এদের এটা যদি বি ধরি তাহলে আরো ভালো বুঝবেন। ভূমি আর লম্ব দেওয়া অতিভুজ বের করবেন, তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ করব ঠিকই, বাট এটা আমরা এবার বুঝে বুঝে মুখস্থ করব। আর আমি যখন আয়তক্ষেত্রের মধ্যে একটা কর্ণ আঁকছি, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, এই ত্রিভুজ দুইটা সর্বসম হবে। সর্বসম মানে ম্যাপিং করলে একই হবে। সর্বসম মানে দুইটার বাহুগুলা কোণগুলা একই ক্যাটাগরির হবে। ঠিক আছে, তাহলে এই আলোচনাগুলো গেল, এবার ম্যাথ শুরু, ডিরেক্ট ম্যাথে চলে যাব। দেখেন এই প্রশ্নটা আসছে হচ্ছে আপনার 32তম বিসিএস এ। এবিসিডি চতুর্ভুজের এ বি সমান্তরাল সিডি, এসি সমান বিডি, এ কোণ 90 ডিগ্রি হলে চতুর্ভুজটা কোন ধরনের চতুর্ভুজ? সামান্তরিক নাকি রম্বস নাকি ট্রাপিজিয়াম নাকি আয়তক্ষেত্র? মজার ব্যাপারটা দেখেন, অপশন আমরা আগে অপশন কাটা শিখতে হবে, অপশন ভ্যানিশিং মেথড শিখতে হবে। আমরা সব বাদ দিলাম, এ কোণ কত? 90 ডিগ্রি। তা আমরা জানি যে সামান্তরিকের কোণ 90 ডিগ্রি হয় না, রম্বসে 90 ডিগ্রি হয় না, এই দুইটা বাদ। তাহলে হয় ট্রাপিজিয়াম না হলে আয়তক্ষেত্র হবে, এই দুইটা হবে, কিন্তু ট্রাপিজিয়ামেরও তো হয় না, তাহলে আয়তক্ষেত্র হচ্ছে আনসার। আয়তক্ষেত্র কেন আনসার? দেখেন আয়তক্ষেত্র হলো এমন একটা চতুর্ভুজ যার এটা কিন্তু সমান্তরাল চিহ্ন, এই যে দুইটা দাগ দিচ্ছিলাম সমান্তরাল চিহ্ন, এ বি আর সিডি সমান্তরাল। এই যে আমি যদি চিত্র আঁকি, এই এ বি আর সিডি বাহু সমান্তরাল এবং বলছে এসি সমান বিডি। হ্যাঁ এসি সমান বিডি না, তাহলে আমাদের চিত্রটা একটু সুন্দর করে রাখতে হবে, এখানে সিম্বল গুলো দেওয়া ঠিক হয় নাই। এসি সমান বিডি না, তাহলে আমরা একটা কাজ করি, এটা যদি হচ্ছে এ বিডি, হ্যাঁ এটা ঠিক আছে, এসি সমান বিডি মানে এই দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান্তরাল, আবার কোণ 90 ডিগ্রি, তাহলে সবগুলো ক্যারেক্টারিস্টিক্স, সবগুলো বৈশিষ্ট্য কার সাথে মিলতেছে? আয়তক্ষেত্রের সাথে। মানে এই চিত্রটা কেন আয়তক্ষেত্র হবে? ফার্স্ট কথা হলো এবি সমান্তরাল সিডি, বাহু সমান্তরাল থাকে আয়তক্ষেত্রের, আবার এসি সমান বিডি বিপরীত বাহু সমান, আবার কোণ 90 ডিগ্রি। মূলত এই কোণ 90 ডিগ্রি চোখে পড়লেই উত্তরটা মুহূর্তের মধ্যে বের করা সম্ভব। এই পর্যন্ত বুঝছেন কিনা ডান বলেন, 3 নাম্বার পর্যন্ত বুঝতে পারছেন কিনা? 3 নাম্বার বলতে আগে দুইটা জিনিস ছিল, এগুলো ছোট বলে আর এখানে নিয়ে আসি নাই। ক্লাস মাত্র 7 জন শেয়ার করছেন, একটু কষ্ট করে শেয়ার করে ডান লেখেন, আর একটু রিঅ্যাকশন ব্যবহার করেন। শেয়ার করে ডান লেখেন দ্রুত। আর এটা বুঝতে পারছেন কিনা বলেন। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে আমি সামনে যাই। পরবর্তী কোয়েশ্চেন 4 নাম্বার খেয়াল করি সবাই। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 247 বর্গ ফুট, দৈর্ঘ্য 19 ফুট হলে প্রস্থ কত? আচ্ছা দেখেন প্রশ্নে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 247। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 247। এবার দৈর্ঘ্য দেওয়া আছে 19 ফুট, দৈর্ঘ্যের মান বসাই দিলাম 247। অতএব প্রস্থ কত হবে? 247, এই 19 ভাগ হয়ে যাবে, 19 একে 19 থাকলে হলো 5, 13 না, 3 19। এখন এইটা এভাবে বাচ্চাদের মতো করা যাবে না, এটা তো আপনাদের বোঝানোর জন্য আমি করাইলাম। আমরা কিভাবে করাইছি? ক্ষেত্রফল দেওয়া আছে 247, ক্ষেত্রফলের সূত্র লিখছি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্যটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে।
তবে এই বয়সে এসে যদি এভাবে করি তাহলে তো হবে না, কারণ আপনি জানেন যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থের গুণফল। তাহলে ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে ক্ষেত্রফলকে যদি আপনি দৈর্ঘ্য দ্বারা ভাগ করেন প্রস্থ চলে আসবে। এই কনসেপ্টটা মাথায় নিয়ে আসতে হবে, আপনাকে এই লেভেলে পৌঁছাইতে হবে। এটা কিন্তু সিম্পল একটা কথা, বুঝতে পারছি? পরীক্ষার হলে জাস্ট এটাকে 19 দিয়ে ভাগ করে দেবেন, কাহিনী শেষ। এবার আসি এখানে, এটা আসছে শ্রম পরিদপ্তরের পরীক্ষাতে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। 12 স্কয়ার অ্যান্সার 13 হবে, বোঝা যায়। 25 169 13। জাস্ট আমরা সূত্রে মান বসাইছি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ারের বর্গমূল। এই যে এখানে একটু মনোযোগ দিতে হবে, সবাই কথা শুনবেন। এখানে বিষয়টা হলো আয়তক্ষেত্রের এই ম্যাথগুলা প্রিলিতে তো আসে, লিখিত পরীক্ষা আসে, এছাড়াও মানে বিভিন্ন জবের পরীক্ষাতে আসে। মানে আপনি এই ম্যাথগুলোর একটা কনসেপ্ট বুঝবেন, বাকিগুলোও নিজে নিজে পারবেন। একটা ম্যাথ ভালো করে একটু কথা শুনেন, মনোযোগ দেন। এখানে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? তো আমরা আসলে দৈর্ঘ্য প্রস্থ জানি না। প্রথম কথা খেয়াল করেন, আমরা কিন্তু এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা থেকে দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না, ধরে নিব। কাকে ধরবো? প্রথম কথা, কাকে ধরবো? যার সাথে তুলনা করবে তাকে ধরবো। এই জিনিসটা ম্যাথে খুব কাজে লাগে। দেখেন, দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করা হয়েছে, বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থকে ধরলে দৈর্ঘ্য অটোমেটিক বের হবে। তাহলে কিভাবে লিখবো? ধরি প্রস্থ এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, তাহলে 2x মিটার। তাহলে আবারও বলছি, প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হবে 2x মিটার। ঠিক আছে? এবারে এবারে বিষয়টা আবার আরেকটা কথা, কি মান দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে, আপনি নিজে একটা ক্ষেত্রফল বের করতে পারেন, এভাবে চিন্তা করতে পারেন। অথবা ক্ষেত্রফল দেওয়া আছে কি? ক্ষেত্রফল দেওয়া আছে 1250। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা আমরা জানি কিনা? এবার আপনি দৈর্ঘ্য প্রস্থের মান বসাই দেন। দৈর্ঘ্য হলো 2x, প্রস্থ হলো x, সমান 1250। 2x স্কয়ার সমান 1250, x স্কয়ার সমান হচ্ছে 2 যদি ভাগ হয়ে যায় 1250 হচ্ছে 625। আবারও বলছি, এই দুইটা এই পাশে ভাগ হয়ে গেছে, তাহলে অতএব x এর মানটা কত হবে? 25। তাহলে প্রশ্নের চাওয়া কি? দৈর্ঘ্য। আমাদের প্রস্থ বেরোছে 25, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ 50। অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। তো এখানে আমি আরেকটু কথা বলি, এবার এটা এভাবেও শিখতে পারেন যে আগে দৈর্ঘ্য প্রস্থ তো ধরে বের করছেন, প্রস্থ দেওয়া আছে ক্ষেত্রফল, আপনি নিজে একটা ক্ষেত্রফল বের করেন। আপনি যদি নিজে ক্ষেত্রফল বের করতেন কি হইতো? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 2x স্কয়ার। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, সমান লিখতেন। মানে আপনি এই লাইন থেকে ম্যাথটা শুরু করতেন। একই কথা, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে আপনি সেটা বের করবেন। প্রশ্নে আছে ক্ষেত্রফল, আপনি নিজে বের করবেন ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান লিখে বের করবেন। অথবা আমি যেভাবে করি সেভাবেও করতে পারেন। প্রস্থ ধরছেন, দৈর্ঘ্য পাইছেন, ক্ষেত্রফল দেওয়া আছে 1250, ক্ষেত্রফলের জায়গায় দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণফল লিখছি সূত্র যেহেতু। দৈর্ঘ্যের মান বসাইছি, প্রস্থের মান বসাইছি, চলে আসছে। এটা ডান কিনা বলেন? এটা ভালো ম্যাথ। এই একটা বুঝলেই সামনের গুলা বুঝতে পারবেন। এই একটা বুঝলেই সামনের গুলা বোঝা যাবে ভালো মতো। এটা বুঝতে পারছি? ভাইয়া পুরোটা বুঝতে পারছেন কিনা? আর আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে নিতে পারেন। বুঝতে পারছি? ওকে, সামনে চলে যাই তাহলে।
সেটা খেয়াল করি। সাউন্ড অফ অন হয়ে গেল কি? দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী সাইফার কর্মকর্তা আসছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তো আপনি এই ধরনের প্রশ্ন শেষ থেকে শুরু করেন। চাইছে কি পরিসীমা? পরিসীমা হচ্ছে সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে আমি যদি এই ম্যাথটা করতে চাই, আমার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, সেটা আগে বের করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, আমি শেষ থেকে শুরু করি। আমার কাছে পরিসীমা চাইছে, আমি পরিসীমাটা আগে লিখি। পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো সূত্র। আবারও খেয়াল করেন, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আমাদের সূত্র। তার মানে পরিসীমা বের করার জন্য দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। এবার দৈর্ঘ্য প্রস্থ বের করার পালা। তো কিভাবে বের করব? দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করছে, ধরি প্রস্থ x, দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ, এটা। এবারে প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রটির ক্ষেত্রফল 216, তাহলে দেওয়া আছে ক্ষেত্রটির সংক্ষেপে লিখি যে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216। ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো এইটা, প্রস্থ হলো এইটা, সমান 216। তাহলে এখানে কত হয়? চার একবার দেখে নেই। দৈর্ঘ্য হলো 1.5x আর প্রস্থ হলো x, সমান 216। তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে 1.5x স্কয়ার সমান 216। এবার একটু মজার ব্যাপারটা এখানে আমরা দেখি, এই যে 1.5, আমি দশমিক রাখতে চাচ্ছি না, দশমিক রাখাটা ভালো লাগে না। কি করব? আপনি যদি 3 এর অর্ধেক করেন কত হয়? 1.5 হয়। 3 এর অর্ধেক করলে 1.5 হয়। তার মানে 1.5 এর পরিবর্তে 3/2 লিখতে পারবেন। আবার বলছি, 3/2 কই থেকে লাভ দিয়ে আসলো? এখানে কই থেকে আসছে? 1.5 মানে 3/2। এবার আড়াআড়ি গুণ করলে উপরে এক পাশে 3x স্কয়ার আসবে, এক পাশে এটা আসবে, মানে x স্কয়ারটা তো উপরে আছে, তাহলে আড়াআড়ি গুণ করেন। তাহলে x স্কয়ারের মানটা কত হবে? 216, 3। 3 এটাকে ভাগ যায় না, 72। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার সমান হয় 144, তাহলে অতএব x এর মানটা হবে 12। সেটা আমি সাইডে লেখাই। এটা কাটাকাটি করলে 72, 72 দুগুণে কত? 144। তাহলে অতএব আমরা পাইলাম x স্কয়ার সমান 144। x স্কয়ার সমান যদি 144 হয়, তাহলে অতএব x এর মানটা কত হবে? √144, তার মানে হচ্ছে 12। তাহলে আমরা পাইয়া গেছি আমাদের প্রস্থ হলো 12 আর দৈর্ঘ্য হবে কি? এখানে আমরা ভালো করে খেয়াল করেন, এখানে আমরা x এর মানটা বসাবো। তো 1.5 মানে 3/2 আর x এর মানটা কত? 12। 2 দিয়ে 12 ভাগ করলে 6, 3 6 18। তাহলে আমরা পাইয়া গেছি। আবারও বলছি, 1.5 কে 3 এর অর্ধেক করে লিখলে খুব সুবিধা হবে। এবার কত পাইছি আমরা? 12 আর 18 না? তাহলে 18 যোগ 12, এখানে হয় 30, 60 মিটার হচ্ছে অ্যান্সার। যারা আমার কথা কিছু বোঝেন নাই, প্রথম থেকে বুঝে আসবো। প্রস্থ ধরছি, দৈর্ঘ্য পাইছি, ক্ষেত্রফল দেওয়া আছে 216, এখান থেকে x এর মানটা বের করছি, x এর মানটা বসাইছি। তো এখানে সমস্যাটা হলো যে 1.5 কে আমরা 3/2 কেন লিখলাম? ক্যালকুলেশনের সুবিধার্থে। তারপর আমরা মান বসাই দিছি। ডান কিনা বলেন? এটা ডান কিনা বলেন? এটা ডান কিনা বলেন? এটা বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? ক্লাস রেকর্ড থাকবে, প্রবলেম হলে দেখে নিয়েন। মানে এই টাইপের কোশ্চেনই ম্যাক্সিমাম দেখেন 11তম বিসিএস আসছে, মানে এগুলো আসতেই থাকে। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে 3 গুণ, বিস্তার মানে প্রস্থ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? শেষ থেকে শুরু করব। আবার প্রস্থের চাওয়াটা কি? পরিসীমা। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। দৈর্ঘ্য দেওয়া আছে অলরেডি, দৈর্ঘ্যের মান বসাই রাখি, প্রস্থটা ফাঁকা রাখলাম, ওটা নাই। তাহলে আবার কাজ হচ্ছে কি? প্রস্থটা বের করা। তো ধরি বিস্তার বা প্রস্থ, বিস্তার x,
তাহলে দৈর্ঘ্য কত হবে? বিস্তারের 3 গুণ মানে 3x। এবার খেয়াল করেন এটাও দৈর্ঘ্য সমান লেখা যায়, তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারেন, মানে এই দৈর্ঘ্যটা আপনার প্রশ্নে দেওয়া, মানে আপনি নিজে বের করছেন, এটা প্রশ্নে দেওয়া আছে, দুইটাই যেহেতু দৈর্ঘ্য সমান লিখতে পারেন। অথবা যদি আপনার ভালো না লাগে আপনি এভাবে বের করেন, যদি বুঝতে অসুবিধা হয়। এবার দৈর্ঘ্যের মান বসান, 16। তাহলে আপনি প্রস্থের মানটা পাইয়ে গেছেন। এবার কত হবে? 128 মিটার। ক নাম্বার। তাহলে আবারও বলছি, প্রস্থে পরিসীমা চাইছে, পরিসীমা সূত্র হলো 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে। কোশ্চেনে দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থটা দেওয়া ছিল না। প্রস্থটা আমরা কিভাবে পাবো? এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলবো। ডান? বুঝতে পারছি? ওকে, বুঝতে পারলে আমরা সামনে চলে যাই। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষায় আসে। আমাদের এই বইটা তাদের কাছে আছে, লিখে রাখবেন, ইম্পর্টেন্ট। এই বইটাতে কিন্তু আমরা বেসিক শর্টকাট দিয়ে রাখছি, খুবই সুন্দর করে সাজানো আছে, টাইপ ভিত্তিক, প্রায় 220 থেকে 250 পেজের মতো। যাই হোক, এটা আপনারা কুরিয়ারে নিতে পারবেন, আমাদের ব্যাচে ভর্তি হলে যে কোনো বিষয় জানতে পেজে মেসেজ করে রাখতে পারেন। ওকে, আমরা এখানে চলে যাব। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটার দৈর্ঘ্য কত? আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে কি পরিসীমা। যাই হোক, এবার দৈর্ঘ্যটাকে প্রস্থের সাথে তুলনা করছে, আগের মতো ধরে নিব। ধরি প্রস্থটা ধরতে হবে আগে, x। দৈর্ঘ্য হবে কি? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। আবারও বলছি, দৈর্ঘ্যটা হলো প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, মানে 4 যোগ। এবার কোশ্চেনে দেওয়া আছে কি? পরিসীমা দেওয়া আছে 32। প্রশ্নে দেয়া আছে পরিসীমা 32। তো পরিসীমা সূত্র কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বসান, প্রস্থ বসান, সমান 32। x আর x যোগ করলে 2x, 32। এখানে 2 গুণ করলে 4x, 4 দ্বিগুণে 8 সমান 32। তাহলে 4x সমান কত হবে? 32 মাইনাস 8। তাহলে 4x সমান হচ্ছে 4x সমান হচ্ছে 24। তাহলে x এর মানটা হচ্ছে 6। তো প্রশ্নে চাইছিল কি আমাদের? দৈর্ঘ্য। তো আমরা প্রস্থটা বের করছি, এখানে x এর মানটা বসাই দেন, 10 হচ্ছে অ্যান্সার। 10 মিটার হচ্ছে অ্যান্সার। যারা বুঝি নাই প্রথম থেকে একবার বুঝাবো। প্রস্থ ধরছি, দৈর্ঘ্য পাইছি। প্রশ্ন দেওয়া আছে পরিসীমা 32, পরিসীমার মান বসাইছি, সূত্র হলো কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে x এর মানটা বের করছি, বসাই দিছি। বুঝতে পারছি? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একজন বলছে শীটের জন্য আলাদা টাকা লাগবে কিনা, শীট সহ 550 টাকা, বাংলাদেশে আর কোথাও পাবেন না। মানে একটা বই দিব, লাইভ ক্লাস নিব, কুরিয়ার চার্জ সব মিলাইয়া 550 টাকা, 1020 টাকা কোর্স অফারে ভর্তি চলতেছে। ক্লিয়ার? 10 নাম্বার ক্লিয়ার? 10 নাম্বার কিন্তু পরীক্ষায় আসবে, আবারও বলতেছি 10 নাম্বার পরীক্ষায় আসবে। ওকে, যেহেতু সবার কষ্ট হয়ে গেছে দ্রুত শেষ করি, এটা ইম্পর্টেন্ট। একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কত? শেষ থেকে শুরু করব। ক্ষেত্রফল চাইছে কোশ্চেনে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। কথা শেষ। তার মানে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, একটাও জানি না। এবারে এই অনুপাত অনুযায়ী ধরে নিব। এবার কিন্তু আর বলে না যে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ বা 3 গুণ, তাহলে এবার অনুপাত অনুযায়ী ধরবেন। তাহলে ধরি দৈর্ঘ্য
3x, প্রস্থ x, 1x মানে x, মানে অনুপাত অনুযায়ী ধরলাম। এবার কোশ্চেনে দেওয়া আছে পরিসীমা। কোশ্চেনে কি দেওয়া আছে? পরিসীমা, পেরিমিটার কত দেওয়া আছে? 200। পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হলে এটা, প্রস্থ হলে এটা, সমান 200। তাহলে এখানে কত হয়? 4x সমান 200। তাহলে 8x সমান 200। অতএব x এর মানটা কত হবে? 200 ভাগ 8, তার মানে 25। x এর মানটা বের হয়ে গেছে, তাই না? প্রস্থটা বের হয়েছে 25, দৈর্ঘ্য হবে 3 25 75। তাহলে 25 আর 75 না? তাহলে আমরা বসাই দিব 75 গুণ 25 গুণ করে নিব, সম্ভবত 18 সামথিং হবে, 18 75 হবে। হ্যাঁ, আর বলেন নাকি এগুলো মুখস্থ করছেন কিনা? অনেকে প্রশ্ন করবেন, ভাই এটা কি মুখস্থ করছেন? ভাই আমার জীবনে মনে হয় যে এই মানে 30-40টা ব্যাচ পড়েছে, তাহলে এই ম্যাথটা আমার জীবনে আমি 30 বার করছি, মানে শুধু ক্লাসে করাইছে অন্তত 30 থেকে 40 বার। এমনি নিজের তো পড়াশোনাটা বাদই। মানে অনেকে আবার কমেন্ট করে, মানে একটা আমি চক্রবর্তী মূলধনের ম্যাথ ভিডিও বানাইছি, তো আমি বলছিলাম যে 11 গুণ করলে 121 হয়, 8 গুণ করলে 1331 হয়। হ্যাঁ, একটা ম্যাথের করতে গেলে লাগে, চক্রবৃদ্ধি মূলধনের একটা ম্যাথ আছে 3টা ধাপ। তো এখন একটা ধরেন 3-4 মিনিট আমরা ভিডিও বানাই, তো এখানে যদি আমি এখন 3 টা 11 গুণ করতে যাই আমার সময় লাগবে। তো আমি ভিডিও মেক করার আগে যদি একটু প্রস্তুতি নিয়ে আসি, তাহলে এটা তো লসের কিছু নাই। মানে মোট কথা অনলাইনে পড়াইতে গেলে যে কত কিছু ফেস করা লাগে, কারণ কত ধ্যান ধারণার মানুষ কার কাছে যে ভিডিও যে পৌঁছায় আর কে যে কি কমেন্ট করে বোঝা মুশকিল। মানে খুব অপরাধ হয়ে গেছে। মানে আমি একটা ম্যাথ বুঝাইতেছি, তার মানে আমি গুণ করতে পারি না, আপনি কি মুখস্থ করছেন? তো এই জন্য বলে নিলাম যে এগুলো করতে করতে অ্যান্সার এর মাথা মুন্ড মুখস্থ হয়ে গেছে, সত্য কথা। আরেকটা জিনিস এখান থেকে শেখার আছে আমাদের, আমরা ম্যাথ যারা পড়াই, একই ম্যাথ তো অনেক করি, যেহেতু অনেক অনলাইন ব্যাচ পড়াই, আমাদের কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যায়। হয়তো নিয়মে ভুল না হলেও ক্যালকুলেশন ভুল হয়। তাহলে দেখেন আমরা এতবার পড়তেছি পড়াই, আমাদেরই মাঝে মধ্যে ভুল হয়। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে 2-1টা ম্যাথ বুঝেই আপনি ভালো করবেন? আমার ক্লাস আপনারা বুঝতেছেন, আপনি যে একা পারবেন কিনা তো সন্দেহ। আমি পড়াইলে বুঝতে পারেন, আর অনেকে অন্য কেউ পড়াইলে বুঝবেন, মানে যে কোনো টিচার পড়াইলে আপনি সব না বুঝলে কিছু তো বুঝবেন। ওইটা দিয়ে আপনার কাজ কি? নিজে প্র্যাকটিস করা। ম্যাথ প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। আমি ম্যাথ পড়াই না, আমি 2 বছর ম্যাথ করবো না, আমি অনেক ম্যাথ পারবো না সোজা হিসেবে। আমি যতই ম্যাথের বেসিক পারি, ম্যাথ ডিপার্টমেন্টে পড়ি, কোনো কাজ হবে না। প্র্যাকটিস না করলে সে অঙ্কের জাহাজ হইলো সে ভুলে যাবে। ওকে, গণিতে ফিরে যাই। একই প্রশ্ন, আগে অনুপাত ছিল, এবার ফ্র্যাকশন বা অংশ আকারে দেওয়া আছে। একটা আয়তাকার ক্ষেত্রে গড়ের প্রস্থ তার দৈর্ঘ্যের কত 2/3, গড়টার পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কত। বাই সেম ম্যাথ, আবারও বলছি সেম ম্যাথ। মানে আগে অনুপাতটা দেওয়া ছিল 3:1, আবার এর অনুপাতটা পাই 3:2। প্রস্থ দৈর্ঘ্যের 3/2 ভাগ, তাহলে দৈর্ঘ্য 3, প্রস্থ 2। মানে এই অনুপাতটা সরাসরি না দিয়ে ফ্র্যাকশন আকারে দেওয়া আছে, একই ম্যাথ। এটা না করাইলে হয়তো, বাট বিসিএস এর ম্যাথ আমরা বাদ দিই না তেমন একটা, এই জন্য করাচ্ছি। তো এই অনুপাতটা কিন্তু 2:3। আবারও বলছি, অনেকে বলবেন যে 3:2, দুঃখিত, 3:2 কিভাবে? যারা প্রশ্নটা করবেন, যার সাথে র থাকবে সে নিচে, প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 ভাগ, তাহলে দৈর্ঘ্যটা কিন্তু 3। প্রস্থ আর দৈর্ঘ্য এই শব্দটা দুইটার সাথে কার সাথে র আছে সেটাই হবে নিচে, অথবা যে ভগ্নাংশের পাশে সে হবে নিচে। তাহলে আমরা অনুপাত অনুযায়ী ধরে নিব, ধরবো দৈর্ঘ্য ধরবো 3x, আছে লিখি না, 3x, প্রস্থ ধরবো 2x। কোশ্চেনে দেওয়া আছে কি? পরিসীমা দেওয়া আছে হচ্ছে 40, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে হয় 10x, 3x আর 2x 5x, 5 2 10x, 40। x এর মানটা হবে 4। তাহলে এখানে x এর মানটা বসাইলে 3 গুণন 4, একটা হচ্ছে 12 হয়, আর একটা হচ্ছে 8 হয়। x এর মান 4 বসাইলে 8 হয়, তাহলে 96 হবে অ্যান্সার, না? প্রশ্নে চাইছে কি? ক্ষেত্রফল। আবারও বলছে আগের ম্যাথ আর এই ম্যাথ সেম। দৈর্ঘ্য কত বেরোচ্ছে আমাদের? 12, প্রস্থ হচ্ছে 8, 96 বর্গ মিটার। আচ্ছা, বর্গ মিটার কেন হয়েছে? মিটার 2 বার গুণ করছি তাই।
ক্লিয়ার? ওকে, এটা কোথায় আসছে? 37তম। আমি তো আমার সাউন্ড অন হয়ে যাচ্ছিল আমার ল্যাপটপ। আপনাদের কমেন্ট চেক করি, এটা খেয়াল করি, এটা কোথায় আসছে? 37 BCS। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা, এটা একটা চিত্রের ব্যাপার, চিত্র বুঝতে পারলেই। আচ্ছা, এরকম ম্যাথ সম্ভবত আমার ব্যাংকের একটা পিলিতে আসছিল, এরকমই কাছাকাছি এটাই হবে। তবে এরকম প্রশ্ন বর্তমানে ব্যাংকের যেমন 23 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারের পরীক্ষা হয়েছে, ওখানে দেখবেন যে কোশ্চেন গুলা শুধু এফবিএস করছে, তো মানে প্যাটার্নটা বিসিএস টাইপ ম্যাথ। হ্যাঁ, তো যাই হোক, এইরকম প্রশ্নই ব্যাংকের পরীক্ষায় আসে, ইংলিশে থাকে। যে একটা রেক্টেঙ্গেলের তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15, এরকম মানে ইংলিশে থাকে আর কি। রেক্টেঙ্গেল ডায়াগোনাল 15 মিটার, প্রস্থর কথা বলা থাকে, এরিয়া বের করতে বলে এরকম। তো যাই হোক, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। চিত্র লাগবে, এটা চিত্র ছাড়া হবে না। এটা আয়তক্ষেত্র, একটা কর্ণ আমরা ধরে আঁকলাম। এবার দৈর্ঘ্য দেওয়া আছে 15, এটা হলো দৈর্ঘ্য। আর কি দেওয়া আছে? এটা কিন্তু সরি দুঃখিত, কর্ণের দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য না, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো গিয়া 15, আর প্রস্থ হলো গিয়া 10। চাইছে কি এইটা দৈর্ঘ্যটা বের করতে বলছে, মানে দৈর্ঘ্যটা বের করতে বলো না, মানে ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য লাগবে। আবারও বলছি, প্রথম থেকে বলি, প্রশ্নের চাওয়াটা কি? প্রশ্নের চাওয়াটা হলো ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তো কোশ্চেনে দেওয়া আছে প্রস্থ, এটা কিন্তু দৈর্ঘ্য না, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ দেওয়া আছে 15, প্রস্থ দেওয়া আছে 10। আমরা এবার এটা বের করবো, এটা বের করে তারপর ক্ষেত্রফল বের করবো। বাট এই যেখানে এখানে যেহেতু ত্রিভুজ তৈরি হয়ে গেছে, দেখেন কর্ণদৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা এখন পিথাগোরাস উপপাদ্যের সাথে বের করে ফেলবো। কিভাবে বের করব? এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে অতিভুজ থাকলে প্রস্থ কি বলে এটাকে, লম্ব থাকলে ভূমি বের করতে পারি আমরা। তাহলে 225, 100 এই পাশে বিয়োগ করে দেন। এগুলো এক লাফে এসে যাইতে হবে, বাট আপনাদের বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করতেছি। 125 ভূমি স্কয়ার, তাহলে ভূমির মানটা কত হবে? 125 উপর রুট, তাহলে এটা হবে 125 রুট। তো এবার প্রশ্ন চাইছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য হলো 100 রুট ওভার 125, আর প্রস্থ হলো 10। এখন এটা কিভাবে ভাঙাবেন সেটা হলো মেইন কথা। তো আসেন ভাঙাই ফেলি আমরা। 125 কি লেখা যায়? দেখেন 5 25 125, তাই না? লেখা যায় কিনা? এবার এই রুটটা 25-এর উপর আছে, 5-এর উপর আছে। 25-এর রুট করলে 5, আর 5-এর উপর একটা রুট থাকবে 10। 5 10 50 রুট 5। তাহলে এই ম্যাথের কনসেপ্টটা হলো যেখানে পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার আছে, যে আপনি কর্ণ জানেন, কর্ণ যখন আঁকছেন তখনই ত্রিভুজের কনসেপ্ট চলে আসবে। একটা আয়তক্ষেত্রের ভিতরে কর্ণ আঁকা মানে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত হবে। তার মানে কর্ণের দৈর্ঘ্য যখন অঙ্কন করছেন বা কর্ণের দৈর্ঘ্য যখন আসে প্রশ্নে, তার মানে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমিটা বের করছেন, জাস্ট এখানে মান বসেছেন। এই জিনিসটা যারা বুঝেন নাই, এটা ভাঙানো শিখতে হবে। যেমন আমি যদি বলি রুট ওভার 20, এটার মানটা আমাদের অনেক সময় ম্যাথে লাগে, বিশেষ করে লগের অঙ্কে লাগে। এটা কিভাবে বের হয়? 20 মানে হলো গিয়া 4 গুণন 5। তো রুটটা 4-এর উপর আছে, 5-এর উপর আছে, 4-এর উপর রুট দিলে থাকে 2, আর এখানে থাকে 5-এর উপর রুট, 2 রুট 5। তাহলে রুট ওভার 20 মানে যে 2 রুট 5, এটা আপনাকে বের করা শিখতে হবে। সেম ভাবে এই 125 কে আমরা ভাঙাইতে পারি 5 25 125। এই 25-এর উপর রুট আছে, 5-এর উপর আছে, 25-এর রুট করলে 5, আর 5-এর উপর রুট থেকে যাবে, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না 5। অ্যান্সার বের হয়ে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে চিত্রটা মেইন, চিত্রটাই মেইন। এটা বিখ্যাত অঙ্ক নিয়ে এসছি, একটাই করাবো এই টাইপের অঙ্ক। বাট এই প্রশ্নের কথা বলি আগে। এই ধরনের প্রশ্ন বোর্ড বইতে আছে, 99 বোর্ড বইতে পাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই প্রশ্নগুলো পিলির থেকে রিটার্নে বেশি আসে, 11 থেকে 20তম অঙ্কের লিখিত। তাহলে এটা পিলিতে এরকম, এটা তো 17তম শিক্ষক নিবন্ধনে আসছে, এটা বড় প্রশ্ন। যাই হোক,
তো এটা পিলিতে আসে, রিটার্নে আসে, বিসিএস এর পিলিতে আসে, মানে অনেক ইম্পর্টেন্ট। এটা আমি ঠান্ডা মাথায় বুঝাবো আস্তে ধীরে। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার, কমালে প্রস্থ 4 মিটার, বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, মেঝের দৈর্ঘ্য কত? এই টাইপের ম্যাথ বিভিন্ন ভাবে করা যায়। অর্থাৎ আপনি একটা ধরে ক্ষেত্রফল থেকে আটা বের করতে পারেন, তারপর আপনি সমাধান করতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যেটা ভেঙে ভেঙে বড় আকারে করলে বুঝতে সুবিধা হবে, মানে এটা 2-3 ভাবে করা যায় এই প্রশ্নটা। তো যাই হোক, আমি দৈর্ঘ্য প্রস্থ ধরেই করবো। তারপরে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ জানি না, দৈর্ঘ্য ধরলাম হচ্ছে আপনার এক্স, প্রস্থ ধরলাম হচ্ছে আপনার ওয়াই। তো প্রস্থ বলছে ক্ষেত্রফল 192 বর্গমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এক্স ওয়াই সমান 192 বর্গমিটার। এটাকে 1 নং সমীকরণ দিতে পারেন, না দিলে সমস্যা নেই, 1 নং দিয়ে রাখেন। মানে এক্স ওয়াই কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 192 হবে। তাহলে এটা একটা সমীকরণ দিলাম। এবার বলছে কি যে মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমাবেন। তাহলে যদি আমরা 4 মিটার কমাই, এটা আমি অনেক বড় করে করতেছি, এত কিছু লেখা লাগে না। নতুন দৈর্ঘ্য কত হবে? এক্স মাইনাস 4। প্রস্থ 4 মিটার বাড়াইতে বলছে, নতুন প্রস্থ কত হবে? ওয়াই প্লাস 4। মানে দৈর্ঘ্য কমাইতে বলছে, প্রস্থ বাড়াইতে বলছে। এবার নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করবেন, দৈর্ঘ্য গুণন প্রস্থ। বাট কথাটা হলো যে আপনি যখন দৈর্ঘ্য প্রস্থ বাড়াচ্ছেন কমাচ্ছেন, ক্ষেত্রফলের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এটা সমান 192 লেখা যাবে, কারণ ক্ষেত্রফল আগেও 192 ছিল, এখন 192 থাকবে। তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে। আচ্ছা, একটু ছোট করে লিখতে হবে আমাকে, একটা কাজ করি আমি এটা, কারণ আমাদের জায়গা লাগবে এটা। অতএব নতুন ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সংক্ষেপে লিখলাম। তাহলে এটা আবার দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি। এটা লেখেন প্রথম শর্ত মতে, এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত মতে। আবারও বলছি, মানে আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ এক্স ওয়াই রাখবো, তখন ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ এক্স ওয়াই, তখন 192 থাকবে। দৈর্ঘ্য প্রস্থ বাড়াইবেন কমাইবেন, তখন ক্ষেত্রফল 192 থাকবে। তাহলে এক্স ওয়াই সমান 192 লেখা যায়, এটা সমান 192 লেখা যায়। এই জিনিসটা আপনার মাথায় আগে ঢুকাইতে হবে। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তার মানে যখন প্রাথমিক অবস্থায় আছে তখন ক্ষেত্রফল 192, আর বাড়াইলে কমাইলে তখন 192। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলবো। এটা গুণ করলে এক্স ওয়াই 4x, তারপরে মাইনাস 4y, 4 4 16, মাইনাস 16 সমান 192। যারা বুঝি নাই, এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স আর 4 গুণ করলে 4x, 4 আর ওয়াই গুণ করলে 4y, সামনে মাইনাস 4 4 16। এবার এই এক্স ওয়াই এর মান আমরা কিন্তু 1 নঙ্গে জানি, এক্স ওয়াই এর মান আমরা 192 বসাইতে পারি। এবার এই দুই পাশ থেকে 192 কেটে দেন, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, মাইনাস প্লাস কাটা যাবে। তাহলে এই দুটো থেকে 4 কমন যায়, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এই 16টা এই পাশে নিয়ে যান, তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? 16/4, তার মানে 4। অতএব এক্স মাইনাস ওয়াই সমান 4। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। মানে একটু বড় করতেছি এই কারণে, এটা রিটার্ন পরীক্ষায় বেশি আসবে পিলির থেকে। ওকে, এবার আমাদের হাতে এক্স মাইনাস ওয়াই আছে, আমাদের হাতে এক্স ওয়াই আছে। তো এই জিনিসগুলো যদি থাকে, তো আমরা যদি আরেকটা জিনিস বের করতে পারি, এক্স প্লাস ওয়াই, তাহলে একটা সমীকরণ হয়ে যাবে। তো আমরা এই সূত্রটা সবাই জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই সূত্রটা ব্যবহার করা যায় অনেক জায়গায়, এটা কাজে লাগে অনেক, মানের অঙ্কেও লাগে অনেক। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা কত হবে? এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার, আর এক্স 4xy না, তাহলে এক্স ওয়াই এর মান কত জানি আমরা? 192, তাই না? এটা 4, বাংলায় 4 লিখি,
তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4 16, আর এখানে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 নং 36, 7 থাকে 3, 4 4 3 7, 768। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এখানে কত হবে 14 4, হাত থেকে 1 1 1 2, 8, 784। সেটা মতো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে √784। ঠিক আছে, এবার 784 রুট করতে হবে। সম্ভবত আমি সংক্ষেপে করে ফেলি ভাগ প্রক্রিয়ায়। 784 একটা ডিজিট পাইলে বুঝতে পারবো আসলে। তো 2 এর স্কোয়ার হয় 4, তাকে 3, 38, 2 ডবল 4, 4 হচ্ছে কতবার যায়, আর এটা 64, 28 সম্ভবত, দেখি তো একটু 28 নিয়ে। আমরা 64, 4 হাত থেকে 6, 8 দুগুণে 16, 8 6 22, 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 4 1 5, 28। তাহলে আমরা বলতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 28। তো একটা সমীকরণ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 28, একটা হলো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 28, সরি 4। এটা যদি আপনি যোগ বিয়োগ করেন পেয়ে যাবেন। তাহলে থাকবে 2x সমান হলো গিয়ে কত 32, তাহলে x এর মানটা হলো 16, x এর মানটা পাইয়ে গেছি আমরা, হ্যাঁ 16 পাইয়ে গেছি, অ্যান্সার শেষ। আর আপনি চাইলে এটা x এর মানটা দিয়ে এখন y এর মানটা বের করতে পারি। আমরা কিভাবে y এর মানটা বের করব, এখানে বসাই দেন। এখানে যদি আপনি x এর মান কত বসান 16 বসান, তাহলে y এর মানটা কত হবে, এই 4 এই পাশে বিয়োগ হয়ে 12 হয়ে যাবে। এই যে 16 আর 12 এটা গুণ করলে 192 হয়। এবার আপনি অপশন টেস্ট করে এটা করা যায়। প্রিলি পরীক্ষায় আসলে যে মানে কত কত গুণ করলে 192, এটাকে ভাঙাইলেই হয়, মৌলিক উৎপাদকে ভাঙাইলেই হয়। তবে আমি এই স্টাইলে করানোর উদ্দেশ্যটা হলো এটা বুঝবেন ভালো, এটা অন্যভাবেও করা যায়, সেটা একটু হালকা দেখাবো। মূলত এই স্টাইলটা দেখার কারণ হচ্ছে এটা লিখিত পরীক্ষা আসলে এভাবে করবেন। যারা বুঝি নাই আরেকবার বুঝাই দেবো আমি। দৈর্ঘ্য ধরছি, প্রস্থ ধরছি, ক্ষেত্রফল পাইছি, এটাও ক্ষেত্রফল ওটাও ক্ষেত্রফল সমান লিখছি। দৈর্ঘ্য কমাইছি, প্রস্থ বাড়াইছি, নতুন ক্ষেত্রফল পাইছি, নতুন ক্ষেত্রফল আগের মতো সেম থাকবে, সমান লিখছি। এখান থেকে ক্যালকুলেশন করে একটা সমীকরণ পাইছি। যখন আমার হাতে এক্স ওয়াই আছে, যখন আমার হাতে এক্স মাইনাস ওয়াই আছে, এই দুটো জিনিস থাকলে এক্স প্লাস ওয়াই বের করা যায়। এটা একটা সূত্র। এক্স প্লাস ওয়াই যখন বের করবেন তখন এই ম্যাথটা এবার সমাধান করে ফেলবেন। এই 1 নাম্বার মানে এই সমীকরণ আর সমীকরণ যোগ বিয়োগ করলে একটা মান পাবেন, একটা জায়গায় বসলে আরেকটা মান পাবেন, মানে ইকুয়েশন সলভ করা আর কি। তো যাই হোক, এই প্রশ্নটা তো এইভাবে আমরা দেখাইলাম। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা, এটা তো এভাবে বুঝতে পারছেন, হ্যাঁ। তো এটা অনেক সময় এভাবেও করা যায় যে ক্ষেত্রফল দেওয়া আছে কত 192। তো আমি যদি দৈর্ঘ্যটা x ধরি তাহলে প্রস্থ হবে 192/x। দৈর্ঘ্য ধরলে প্রস্থটা চলে আসে। মানে কিভাবে, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে ধরেন দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু 192। তাহলে এখান থেকে দৈর্ঘ্য যদি x ধরেন প্রস্থ হবে 192/x। তারপর আপনি যেটা করতে পারবেন, এবার এই দৈর্ঘ্য কমাই দিবেন, প্রস্থ হচ্ছে বাড়াই দিবেন, ওই একই কথা ঘুরে ফিরে। তারপর নতুন ক্ষেত্রফল বের করবেন, এভাবে লিখবেন যে এটা 192x, এটা তারপর সমান 192। এখান থেকে ক্যালকুলেশন করবেন, ওই একই কথা। এটাও আবার ওই যে মিডল টার্ম করতে হবে আর কি, একই জিনিস চলে আসবে। এটা লিখিত পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই এভাবে করাইলাম। আজকে এ পর্যন্তই সম্ভবত। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা বড় ক্ষেত্র করাবো। আয়তক্ষেত্রের আরো কিছু ম্যাথ ছিল, তো এই ম্যাথগুলো আবার কিছু পরিমিতিতে ঢুকে গেছে। আয়তক্ষেত্র কিন্তু এখানে শেষ না, কারণ পরিমিতিতে লাগে হচ্ছে রাস্তার ক্ষেত্রে বলে বিভিন্ন অঙ্ক আছে, মাঠের ক্ষেত্রে বলে, ওগুলো আমরা পরিমিতিতে করাবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর যারা আমাদের নতুন যে ব্যাচটা আছে বেসিক টু জব ম্যাথ, এটায় ভর্তি হলে আপনারা এই বইটা নিতে পারবেন কুরিয়ারে, বই সহ 550 টাকা কোর্স ফি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। কষ্ট করে ক্লাস করার জন্য ধন্যবাদ। আর জ্যামিতির নোট কিন্তু শেয়ার করে দিছি আমরা, নোটটা একটু শেয়ার করে রাখবেন, ওটাই পড়লেই হবে। এটা বুঝতে পারছি সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ক্লাসটা শেয়ার করে রাখেন।